দিলীপ ঘোষ কালকে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পরেই স্ত্রীকে নিয়ে চলে গেলেন জগন্নাথ মন্দির দর্শনে। কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ, আর তারপর থেকেই রাজ্য বিজেপিতে তোলপাড়, রাজ্য রাজনীতিও তোলপাড়, আর দিলীপেরও গর্জন সেই রকম ভাবেই। কি হয়েছিল গতকাল দেখুন। দিলীপ ঘোষ গতকাল উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ ধামের জগন্নাথ মন্দিরের। তার কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষ তার স্ত্রীকে নিয়ে গেলেন ওই জগন্নাথ মন্দির দর্শনে। জগন্নাথ মন্দিরে গেলেন, জগন্নাথ মন্দিরের প্রশংসা করলেন, বললেন রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, জগন্নাথ মন্দির হয়েছে তাই আমি এসেছি। দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক গেলেন দিলীপ ঘোষ। কি কথোপকথন হলো, তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীও গেলেন, তাকে স্বাগত জানালেন ওই মন্দিরে, তাকে স্বাগত জানালেন। জগন্নাথ দর্শনের পর মমতার পাশে দিলীপ ঘোষ। আপনি কখন এসছেন? আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসে আছি। আর পরে বলছি মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের কালার। সেই জন্য খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে, অনেক বাড়বে। আজকে দেখুন না, এটা এখন অ্যানাউন্স করলাম যে পুরো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে বাড়িয়ে তারপর আমাদের গেস্ট হাউস তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিত হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামাল আছে। আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওগুলো চৌকাট করে বাপরে বাপ আগুনে। না রেস্ট না, এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায়। গতকাল বিকেল আর তারপরে আজ বিকেল, 24 ঘন্টার মধ্যেই বিজেপিতে তোলপাড়, বঙ্গ বিজেপিতে তোলপাড়, বঙ্গ বিজেপিতে তোলপাড়। কারণ কালকেই সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সাংসদ, তীব্র কটাক্ষ করলেন। সুকান্ত মজুমদারও একটু আপত্তি জানিয়েছিলেন। আর কিন্তু সৌমিত্র খাঁ তিনি কি লিখলেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু, এই রকম ভাবে তিনি আক্রমণ করলেন। আর তারপরেই দিলীপের গর্জন, আজ সকাল থেকে নাম না করে দল বদলুদের নিশানা। চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল দিলীপ ঘোষের, তাতে প্রচন্ড বিরক্ত দিলীপ ঘোষ। বিজেপির একাংশকে তুলোধনা, দলের কিছু লোক খুব কষ্ট পেয়েছেন বলে খোঁচা, বঙ্গ বিজেপির বর্তমান দশা নিয়েও খোঁচা। দল বদলুদের রাত ও দিনের জীবন নিয়েও তো তাদের লাইফস্টাইল আপনারা জানেন, দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থাকে, লুকোবার কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালে রাত্রের লাইফ। যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে? পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাইনি। আমি জানেন না কতবার বিছানা পাল্টে এসছে। তারা আমার চরিত্রের দোষ ধরছে। একেবারে গর্জন শুরু হলো এখান থেকে। দিলীপের নিশানায় দল বদলুরা আরো গর্জালেন দিলীপ ঘোষ। অন্য দল থেকে এসে বিজেপিতে অপসংস্কৃতির চেষ্টা বলে তোপ দাগলেন দিলীপ ঘোষ। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না।
তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে অনেকে, চরিত্রের কথা বলছে। যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টি বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে। দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। নিশানায় দল বদলুরা, নিশানায় বিজেপির নেতৃত্বের একাংশ। কালকে জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই একটা রাজনীতিতে রব উঠেছে। তিনি কি দল ছাড়ছেন? তিনি বলছেন না, রাজনীতি ছাড়তে পারেন, তবে বিজেপি ছাড়ছেন না। এর আগে বলেছিলেন রাজনীতি ছাড়তে পারেন, মেজাজ ছাড়বেন না। আজকে বললেন রাজনীতি ছাড়তে পারেন, বিজেপি ছাড়ছেন না। তিনি দল ছাড়লে কয়েকজনের সুবিধে বলেও খোঁচা। দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে। সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে। তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম। আজকে 1 ডজন MLA আমাদের ছেড়ে চলে গেছে, MP চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আর এরপরে তো ফোন গেছে গতকালের পরে নেতৃত্বের কাছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অনেকে অভিযোগ করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে যে দিলীপ ঘোষ দল বিরোধী কাজ করছেন। তিনি বলছেন দল বিরোধী কোনো কাজ করেননি, দলের কয়েকজনের পেট ব্যথা হচ্ছে বলেও খোঁচা দিলেন। আর দল দায়িত্ব দিলে চ্যালেঞ্জ নেবেন। হ্যাঁ, তিনি চ্যালেঞ্জ নেবেন বলেই জানালেন। দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে। তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন। তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। তাদের জীবনের ত্যাগ কি? পায়খানা আর পেচ্ছাপ। সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চাইনি, টিকিট চাইনি, কোনোদিন পদ চাইনি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে। বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। এতে কিছু বিজেপির কেউ যায় আসে না, সমাজের কেউ যায় আসে না। এখানেই থামলেন না দিলীপ ঘোষ, দলের একাংশকে দালাল বলেও তোপ দাগলেন। তার নেতৃত্বে দলের হাল ভালো ছিল বলে দাবি। তিনি বলছেন কত ভোট আমরা কত সাংসদ পাঠিয়েছিলাম, কিন্তু 21 সালে 21-এর পর বিজেপি জিততে ভুলে গেছে, এরকমটাই খোঁচা দিচ্ছেন। 21-এর পর থেকে বিজেপি নামছে, কেন ভোট কমছে, কেন বিধায়করা দল ছাড়ছেন, দলের একাংশকেই প্রশ্নে তোপ দাগলেন। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন। 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা MLA দিয়ে। 1 ডজন MLA আজকে নাই কেন? MP কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, কি দিয়েছেন সমাজকে?
কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। আর এই নিয়ে বলছিলাম না, জগন্নাথ ধামে, জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন, ওখানে যাওয়া, উদ্বোধনের দিনই চলে যাওয়া, এই নিয়ে বিভিন্ন নেতার ফোন গেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন দিলীপ ঘোষের নামে। এইখানেই অনেকে, বিজেপির নেতৃত্বের অনেকে বলছেন যে দিলীপ ঘোষ কেন গেলেন জগন্নাথ মন্দিরে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন, কেন কথা বললেন, এই নিয়েই একেবারে তোপ দাগলেন বিভিন্ন নেতা। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, কেন্দ্রীয় নেতৃত্বকেও ক্ষোভের কথা জানালেন, নালিশ করলেন। অমিত শাহকে কালকে রাতেই ফোন করলেন বিরোধী দলনেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, তারাও। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কান দিল না। দিলীপের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব আরএসএস এর মন্দিরে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা মন্তব্য করতে নিষেধ করলো বরং কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু দিলীপের বিরুদ্ধে সরব বঙ্গ বিজেপির একাংশ, যেমন সৌমিত্র খাঁ, সজল ঘোষ, অর্জুন সিং, তিনজনেই কি বললেন দেখুন। আর সৌমিত্র খাঁ আরো এক ধাপ এগিয়ে আজকে বললেন দিলীপ ঘোষ ক্লোজ চ্যাপ্টার। মাথার চুল যখন পাকা হয়ে যায়, সাদা হয়ে যায়, যখন মতিভ্রম হয়, তখন আর সেই মাথার সাদা চুলটা যখন মাথা থেকে পড়ে যায় কোনো দাম থাকে না। ঠিক দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজ চ্যাপ্টার, ওটা আর কোনো চ্যাপ্টারই নয়। অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায়, দিলীপ দাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন। দিলীপদার ব্যাপারে বড় বড় নেতারা বলবে, আমাদের মতন ছোট ছোট লোকেদের হচ্ছে সবচেয়ে জ্বালা। ছোটরা দোষ করে যখন, তখন তাদের শাস্তি হয়ে যায়, আর বড়রা দোষ করে যখন, তখন আমাদের সেই বড়দেরকে ডিফেন্ড করতে হয়। এটা বড় জ্বালা। বড় নেতাদের তো রাস্তায় কেউ প্রশ্ন করে না, ওনারা চায়ের দোকানে আড্ডা মারেন না, পাড়ায় বসেন না, মানুষের সাথে কথা বলেন কম। হ্যাঁ, ওনাদের শুধু মানুষ টিভিতে দেখে। কিন্তু আমাদেরকে কি হয় না, আমাদেরকে পাবলিক ফেস করতে হয়। তারা দলকে সমৃদ্ধ করেছে, যারা দল বদল করে এসছে, সবাই ব্যবসার স্বার্থে আসেনি। আর যারা 100 বছর ধরে একটা দল করছে, তার মানে এই নয় যে তারাই সব নিঃস্বার্থভাবে করেছে। এই দুটো কথা এক নয়, দুটো কথা এক নয়। আপনারা হাইলাইট করছেন, এটা আমরা অনেক দিন ধরে জানি। যখন উনি এমএলএ ছিলেন, আর তখন থেকে আমরা দেখতাম বিধানসভা মনস্টিজ্ঞা হয়তো বলতো, বক্তব্য রাখতো। দিলীপ বাবু সবসময় কখনো ববি হাকিম, কখনো পার্থ চ্যাটার্জির কাছে বসে গল্প করতেন। এটা বিজেপি সব কর্মীরা জানতো। আজকে কর্মীরা বহিঃপ্রকাশ করে। উনি কবে দলকে দাঁড় করালেন? দলকে মোদিজি দাঁড় করিয়েছেন, দলকে অমিত শাহ দাঁড় করেন, উনি আবার কবে দাঁড় করালেন? যা আমরা জানতাম উনি দল বিরোধী কাজ, উনি মমতা ব্যানার্জির সঙ্গে তলা আন্ডারস্ট্যান্ডিং রাখেন। নাহলে মমতা ব্যানার্জি হঠাৎ উনাকে ডাকবে কেন? এটা তো বোঝা ব্যাপার আছে। আমাদের বাড়িতে রোজ পুলিশ এ নিয়ে পৌঁছে যায়, নোটিশ নিয়ে পৌঁছে যায়, উনার বিয়ে বাড়িতে ফুল নিয়ে পৌঁছে যায়, সেটা বুঝতে পারছেন না। চলে যাব সরাসরি সুস্মিতার কাছে, কারণ সুস্মিতা তুমি বলেছিলে, খবর দিয়েছিলে যে কেন্দ্রীয় নেতৃত্ব নিষেধ করেছে কোন রকম বড়সড় কথা না বলতে। তুমি তো শুনলে, সৌমিত্র খাঁ ক্লোজ চ্যাপ্টার বললেন, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা অনেক আগে থেকেই ছিল, দিলীপ ঘোষের এইভাবেই আক্রমণ করলেন অর্জুন সিং। কেন্দ্রীয় নেতৃত্ব এখন কি বলছে? দেখো, গতকাল রাতেই দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সরব হয়েছিলেন। এবং শুধু তাই নয়, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোদ তিনি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছিলেন। দিলীপ ঘোষের করা একাধিক কার্যকলাপ, গতকাল সেই সমস্ত কার্যকলাপের বিবরণ দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছে বিজেপির, বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে, সাংগঠনিক নেতৃত্বের তরফ থেকে। এবং তার পাল্টা কোনো বক্তব্যেই আমল দেননি
বলেননি কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বরংবার বলেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে যে এ বিষয়ে অর্থাৎ দিলীপ ঘোষের বিষয়ে এই মুহূর্তে বঙ্গ বিজেপির কোনো নেতৃত্বই যাতে সেই অর্থে বড় কিছু না বলে বা আক্রমণাত্মক কোনো পাল্টা বক্তব্য না বলে। কিন্তু আজ সকাল হতেই দেখা গেল একের পর এক বঙ্গ বিজেপি নেতৃত্ব সকালেই যখন দিলীপ ঘোষ তিনি মর্নিং ওয়াকে বেরিয়ে সৌমিত্র খাঁর বিরুদ্ধে একাধিক কথা বলেছেন এবং তার পাল্টা দিতে গিয়ে একের পর এক ফাউল করেছেন বিজেপির অর্জুন সিং থেকে আরম্ভ করে সজল ঘোষ কিংবা অন্যান্য নেতৃত্ব। আর তাতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গোসা আরও বেড়েছে। তার কারণ তারা বারংবারই বঙ্গ বিজেপি নেতৃত্বকে বলেছে যে দিলীপ ঘোষের উপর তাদের নজর রয়েছে। শুধুমাত্র বঙ্গ বিজেপি নেতৃত্বের নয়, দিলীপ ঘোষের প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি কার্যকলাপ একেবারেই নজরদারিতে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। এ বিষয়ে বঙ্গ বিজেপির কারোর আমল দেওয়ার দরকার নেই। কিন্তু সেই কথাকে উপেক্ষা করেই বঙ্গ বিজেপির একাধিক দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব এরপরে কোনো পদক্ষেপ করে কিনা, না দিলীপ ঘোষের বিরুদ্ধে না অন্যদের বিরুদ্ধে। আর এই যে সৌমিত্র খাঁ, তারপরে সজল ঘোষ, অর্জুন সিং তোপ দাগলেন, পাল্টা দিলীপ ঘোষ কি বললেন দেখুন। কিন্তু যাদের কাঁচা চুল পড়ে গেছে তাদের কি হবে? চাল, চরিত্র, চেহারা, জীবন পদ্ধতি, কথাবার্তা, মনে হয় সুস্থ মানুষ। এরাই বিজেপির বোঝা এখন। এদের বইতে গিয়ে আমাদের কর্মীদের কোমর ভেঙে যাচ্ছে। না, ঠিকই বলেছে। আর এটা দিলীপ ঘোষ করে দেখিয়েছে। আজকে আমি বসে আছি, আমি সাধারণ কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করছি। এটা হজম হবে না কাউকে। যারা এখানে পার্টিকে ব্যবসা হিসাবে নিয়েছে তারা বিজেপি বুঝতে পারবে না। যখন পার্টি ছোট ছিল কেউ আসেনি, এদের বিরুদ্ধে দাঁড় করিয়ে যখন পার্টি জিতেছে তখন অনেকেই এসেছেন, আবার অনেকে চলেও গেছেন। কিন্তু আমরা এটাকে মিশন হিসেবে নিয়েছি। পার্টি ছোট হোক বড় হোক, পার্টি হারুক আর জিতুক, দিলীপ ঘোষ আছে, তার পুরনো কর্মীরা আছে যারা ডজন ডজন কেস খেয়েছে। আমিও ডজন ডজন খেয়েছি। বারবার আমার গাড়ি ভাঙা হয়েছে, রোজ কালো পতাকা দেখানো হতো। গায়ে এখনো চোট আছে আমার, বাকিদের গায়ে চোট লাগেনি, একটা কেসও খায়নি। সেজন্য বিজেপিটা কষ্ট করে বুঝতে হয়, নাহলে বোঝা যায় না। যখন দরকার হয় সুবিধা নিতে, টিকিট নিতে এখানে আসেন, আবার অসুবিধা হলে ওদিকে চলে যান, সম্পত্তি বাঁচাতে, ফ্যাক্টরি বাঁচাতে, কারখানা বাঁচাতে, পরিবার বাঁচাতে। দিলীপ ঘোষ কোনোদিন পিঠ দেখায়নি। দিলীপ ঘোষ বিজেপিতে আছে, ছিল। বিধানসভায় মমতা ব্যানার্জি চোখে চোখে রেখে কথা বলার দিলীপ ঘোষের ক্ষমতা ছিল। ওরা পিছন থেকে লড়াই করেছে, পয়সা কামিয়েছে। যখন অসুবিধা হয়েছে বিজেপিতে এসে গেছে, আবার অসুবিধা হয়েছে টিএমসিতে চলে গেছে। করে খান না, পার্টি স্বীকৃতি দিয়েছে, পদ দিয়েছে, টিকিট দিয়েছে, পয়সা দিয়েছে। আপনারা বিজেপিকে কি দিয়েছেন? আপনার জন্য আমার পার্টির কর্মীরা মার খায়, খুন হয়। নাম না করে সৌমিত্র খাঁ এবং অর্জুন সিংকে এইভাবেই তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষের পাশে বিজেপির রাজ্য মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, তিনি বলছেন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সঙ্গে রাজনীতির ঢোকানো উচিত নয়। দিলীপ ঘোষের পছন্দ হয়েছে, জগন্নাথ ধামে গেছেন। অনেক বিষয় আছে যেগুলো সবারটা সবাই মেনে নিতে পারেন না। সেটা আমারও ব্যক্তিগত মত থাকতে পারে, কিছু বিষয় আমি মানতে পারি, মানতে নাও পারি। কিন্তু রাজনীতিবিদ হিসাবে দিলীপ দা এটাও তিনি তার পার্সোনালভাবে সেখানে পৌঁছেছেন। এটা নিশ্চয়ই কারোর ভালো লাগতে পারে, নিশ্চয়ই কারোর ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। সবার যে উনি চলে গেছেন বলে সবার ভালো লাগবে এটা না, কিন্তু তিনি তার মতো করে গেছেন, তিনি তার ভাবনা চিন্তা নিয়ে গেছেন এবং তিনি কেন গেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। তোমরা ট্রাস্ট বানিয়েছো, এটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তোমরা বানাতে পারো, কিন্তু আমরা ভগবানকে ভগবান হিসাবেই দেখি, সেই জন্য সেই হিসাবেই তার কাছে পৌঁছেছি ভগবানের আশীর্বাদ পেতে।